পড়বে তোমরা তড়িৎ যৌগের। এবারে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন কিভাবে গঠিত হচ্ছে? তাহলে সমযোজী বন্ধন কাকে বলা হয়? সমযোজী বন্ধন না সেরকম একই না, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর ইলেকট্রন বিন্যাস লাভের জন্য যখন দুটি একই জাতীয় মৌলের পরমাণু কিংবা দুটি ভিন্ন মৌলের পরমাণু পরস্পর কি করছে না ইলেকট্রন দেওয়া করে ইলেকট্রন জোড় গঠন করছে, এবং সেই ইলেকট্রন জোড়কে দুজনে সমানভাবে ব্যবহার করে যে বন্ধন গঠন করছে তাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। অর্থাৎ সমযোজী বন্ধনে কীরকম হচ্ছে, ধরো হাইড্রোজেন পরমাণু দুটো এইচ পরমাণু পরস্পর মিলিত হচ্ছে, সেটা তখন কি হচ্ছে না হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন, এরা কি করছে পরস্পর এরকম একটা করে ইলেকট্রন দিচ্ছে, যেটা আমরা পড়েছি, এরকম ইলেকট্রন জোড় গঠন করছে। সেই ইলেকট্রন জোড়টাকে দুজনেই সমানভাবে ব্যবহার করে এইভাবে এইচ বন্ড এইচ গঠিত হচ্ছে, H2। অর্থাৎ যখন দুটি একই জাতীয় মৌলের পরমাণু কিংবা দুটি ভিন্ন মৌলের পরমাণু পরস্পর এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করছে, সেই ইলেকট্রন জোড়টাকে সমানভাবে ব্যবহার করে যে বন্ধন গঠন করছে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। সেরকম আমি যদি এরকম দেখাই যে CO2 যৌগ, তাদের ইলেকট্রন ডট গঠন কীরকম হবে না একটা কার্বন প্লাস ও প্লাস ও এরকম। তাহলে কার্বনের কটা আছে 2 3 4, বাইরের কক্ষে 4টা ইলেকট্রন। অক্সিজেনের কটা আছে 6টা ইলেকট্রন বাইরের কক্ষে। এরও এরকম 6টা ইলেকট্রন আছে বাইরের কক্ষে। এটা হচ্ছে সমযোজী বন্ধনের লুইস ডট গঠন দেখাচ্ছে, লুইস ডট গঠন 6টা। এবারে দেখো কার্বন কি করলো, এই ইলেকট্রনকে দুটা, এই অক্সিজেনও দুটো ইলেকট্রন এইদিকে সরাবে, যেগুলো আমরা ইয়েতে করেছি মাধ্যমিকে এরকম। তাহলে কি হবে, এই কার্বন এইখানে ইলেকট্রন জোড় গঠিত হয়, এরও এই ইলেকট্রন এইখানে অক্সিজেন যে ইলেকট্রনগুলো দিয়েছে, তাহলে এই অক্সিজেনের এইখানে আছে যেগুলো ব্যবহৃত হয়নি রাসায়নিক বন্ধনে, সেরকম এই অক্সিজেনেরও এই বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো ব্যবহার হয়নি আছে এরকম। তাহলে এই অক্সিজেন দেখবে এই ইলেকট্রনটাকে নিয়ে, আবার এই অক্সিজেনটাও এই ইলেকট্রন জোড়টাকে নিয়ে দেখবে, আর এই কার্বন এই পুরো ইলেকট্রনটাকে নিয়ে দেখছে। তাহলে হচ্ছে কি না সি ডবল বন্ড এইটা হচ্ছে CO2 অণুর গঠন হয়ে যাচ্ছে এরকম। তাহলে কার্বন ডাইঅক্সাইডের অণুর গঠন, তার মানে এই হচ্ছে এইরকম যে ইলেকট্রন জোড়টা গঠন। দেখো কার্বন এখন 8টা ইলেকট্রন দেখছে তার বাইরের কক্ষে, অক্সিজেনও তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন দেখতে পাচ্ছে, এই অক্সিজেনটাও তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন। তাহলে এইভাবে সমযোজী বন্ধন গঠিত হচ্ছে, উভয়ে ইলেকট্রন জোড় গঠন করছে, সেই ইলেকট্রন জোড়টাকে উভয় পরমাণু সমানভাবে ব্যবহার করে যখন বন্ধন গঠন করে সেই বন্ধনটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। এবারে দেখো, ধরো আমি সালফেট আয়ন বললাম, আমরা জানি সালফেট আয়ন হচ্ছে SO4 ডবল মাইনাস। এর যদি আমি সমযোজী বন্ধনের লুইস ডট গঠন আঁকি, সেটা কিরকম হবে? লুইস ডট গঠন না একটা সালফার, আমরা জানি সালফারের বাইরের কক্ষে আছে 6টা ইলেকট্রন, এইরকম টাইপের ইলেকট্রনগুলোকে ধরো দিলাম, এই 6টা ইলেকট্রন আছে, 4টা একটা অক্সিজেনের এইরকম আছে 3 2 5 6, আর একটা অক্সিজেনেরও এরকম 6টা ইলেকট্রন আছে 3 3 6। এই অক্সিজেন মাইনাস, দুটো মাইনাস 2 2 4 5 6 7টা ইলেকট্রন, এখানেও একটা অক্সিজেন ও মাইনাস হিসাবে, এরও হচ্ছে এইরকম 7টা ইলেকট্রন, 2 2 4 1 5 6 7, 7টা ইলেকট্রন। তাহলে কি হবে না এইখানে হবে হচ্ছে এইরকম একটা জোড় গঠিত হবে,
এখানে এরকম দুটো ইলেকট্রন নিয়ে জোড় গঠিত হবে, এখানেও সেরকম এরকম দুটো করে ইলেকট্রন নিয়ে একটা জোড়, সরি এখানে এরকম একটা করে ইলেকট্রন নিয়ে জোড় গঠিত হবে, আর এখানে এইরকম দুটো ইলেকট্রন নিয়ে জোড় গঠিত হবে। অর্থাৎ দেখো এর তো একটা ইলেকট্রন দরকার, এর বাইরে ককে 7টা আছে, ও মাইনাস 2 2 4 2 6 7টা, এই ও মাইনাসেরও 7টা ইলেকট্রন আছে, এই অক্সিজেনেরও 6টা ইলেকট্রন ছিল, তাহলে হয়ে যাবে কিন্তু দেখো এস যে কটা, ধরো যদি দুটো ইলেকট্রন জোড় গঠিত হয় তখন সমযোজী বন্ধন সংখ্যা হবে দুটো, একটা ইলেকট্রন জোড়, এরকম যদি একটা ইলেকট্রন জোড় গঠিত হয় তখন বন্ধন হবে কিন্তু একটা। যদি এরকম দুটো গঠিত হতো, এরকম দুটো দুটো করে ইলেকট্রন দিয়ে যদি গঠিত হয় তখন যে ডাবল বন্ড হয়ে যাবে, সেরকম 3টা করে এরকম ইলেকট্রন দিয়ে যদি গঠিত হয় তখন ত্রিবন্ধন হবে। অর্থাৎ একযোজী সমযোজী বন্ধন, দ্বিযোজী সমযোজী বন্ধন, ত্রিযোজী সমযোজী বন্ধন, এরকম সমযোজী বন্ধনের প্রকারভেদ হয়। তাহলে এখানে হচ্ছে এস ডাবল বন্ধু ও ডাবল বন্ধু ও এ মাইনাস মাইনাস, এটা হচ্ছে সালফেট আয়নের যে ইলেকট্রন ডট গঠনটা। অর্থাৎ এই অক্সিজেন আর এই সালফেটের মধ্যে দুটা করে ইলেকট্রন জোড় গঠিত হয়েছে, এদের মধ্যে একটা ইলেকট্রন জোড়, এদের মধ্যে একটা ইলেকট্রন জোড়, এইভাবে সালফেট আয়ন। এরকম আরও অনেক যৌগ আছে বা আয়ন আছে, তোমরা দেখবে এবং তাদের লুইস ডট গঠনগুলো অঙ্কন করার চেষ্টা করবে। এবারে দেখো এই সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনের কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখ আছে। সমযোজী বন্ধনের সমযোজী যৌগগুলো তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কিন্তু খুবই কম। আমি যদি পার্থক্য করি, ধরো একটা তড়িৎযোজী যৌগ এবং একটা সমযোজী যৌগের মধ্যে যদি আমরা পার্থক্য করি, একটা তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী এবং একটা সমযোজী যৌগের মধ্যে যদি আমরা পার্থক্য করি, সমযোজী যৌগ এদের মধ্যে যদি আমরা যদি পার্থক্য করি কীরকম না, তড়িৎযোজী যৌগ আমরা জানি এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা বেশি হচ্ছে, কারণ এদের মধ্যে একটা ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে তীব্র তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে এই বন্ধন গঠিত হয়েছে, ফলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা খুব বেশি হচ্ছে। আর সমযোজী যৌগগুলির মধ্যে সমযোজী যৌগটা ইলেকট্রন দেওয়া নেওয়া, ইলেকট্রন জোড় গঠন করে ব্যবহৃত হয়েছে, মানে যৌগটা বন্ধন গঠিত হয়েছে, ফলে সমযোজী যৌগের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা খুবই কম হয়। তড়িৎযোজী যৌগ ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, সমযোজী যৌগ তাহলে এক হচ্ছে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম, এদের হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত বেশি। 2 হচ্ছে এরা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। এরা জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। 3 এদের সমাবয়বতা ধর্ম দেখা যায় না, এদের সমাবয়বতা ধর্ম দেখা যায় না, এদের সমাবয়বতা ধর্ম দেখা যায়, এদের সমাবয়বতা ধর্ম দেখা যায়। তাহলে এরকম এদের মধ্যে পার্থক্য আমরা বলতে পারি তড়িৎ যৌগ সমযোজী যৌগের মধ্যে, এটা হচ্ছে পার্থক্য।
আরো আছে। এবারে দেখো, আমি একটু মানে সংক্ষেপে তোমাদের আজকে একটা জিনিস শেখাচ্ছি। এই যে সমযোজী যৌগ আমরা তৈরি করলাম, আরো অনেক সমযোজী যৌগ আছে, যেমন অ্যামোনিয়া আছে। অ্যামোনিয়া একটা সমযোজী যৌগ। CO2 আমরা আজকে পড়েছি, CO2 একটা সমযোজী যৌগ। সেরকম BF3 আছে, এবং সব সমযোজী যৌগ আছে। তাহলে এই যে সমযোজী যৌগ গঠিত হচ্ছে, এই সমযোজী যৌগের আকার নির্ণয় করার জন্য এই যে কেন্দ্রীয় পরমাণু আছে, এদের আমরা সংকরণের সংখ্যাটা নির্ণয় করব। সংকরণটা কি অবস্থায় আছে? সংকরণ বলতে হচ্ছে যে এই সংকরণ সংখ্যাটা আমরা নির্ণয় করব। সেই সংকরণ সংখ্যাটা নির্ণয়, এই সংকরণটা কিরকম হবে দেখো, H, সংকরণ সংখ্যা H ধরা হয়। এই সংকরণ সংখ্যাটা একটা সূত্র মাধ্যমে আমরা বের করতে পারি, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু যোজন কক্ষের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণুর সংখ্যা। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে একটা সমযোজী যৌগের আকার মানে গঠনটা কিরকম হবে, সেইটার জন্য এই কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থাটা আমরা নির্ণয় করব। এই সংকরণ অবস্থার জন্য এই সংকরণ সংখ্যাটাকে আমরা বের করবো আর কি, কেন্দ্রীয় পরমাণু। তার জন্য এই সূত্রটা হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস ক্যাটায়নের আধান প্লাস অ্যানায়নের আধান। এইটা হচ্ছে সূত্র। এইটার মাধ্যমে আমরা একটা কেন্দ্রীয়, এই যে সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকরণ সংখ্যাটা আমরা বের করতে পারি। কিরকম? ধরো এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনের সংকরণ সংখ্যাটা কত না, H সমান দেখো H ইজিক্যাল টু, তাহলে হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণুর যোজন কক্ষের ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর ভাড়া হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজন কক্ষের ইলেকট্রন সংখ্যা, মানে কত? নাইট্রোজেনের কেন্দ্রীয় নাইট্রোজেনের যে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত না 5, প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, মানে এর সঙ্গে এই যে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে কটা একযোজী পরমাণু আছে না 3টা আছে, না প্লাস 3টা একযোজী পরমাণু, মাইনাস ক্যাটায়নের আধান। ক্যাটায়ন বলতে এখানে কিছু নেই, 0, -0, প্লাস অ্যানায়নের আধানও কিছু নেই, 0। তাহলে কত হচ্ছে না 1/2 ইন্টু 8 সমান কত হচ্ছে? সমান হচ্ছে 4। দেখো এই অ্যামোনিয়াতে নাইট্রোজেনের আমরা সংকরণ সংখ্যাটা বের করলাম 4। সংকরণ সংখ্যা পরে আমি সংকরণ সম্পর্কে বলবো। এই সংকরণ সংখ্যা যেহেতু 4, তখন হচ্ছে এর হাইব্রিডাইজেশন হচ্ছে, মানে এই সংকরণটা হয়ে যাচ্ছে। সংকরণ সংখ্যা থেকে আমরা তাদের সংকরণ অবস্থাটা আমরা বলতে পারবো, এটা হচ্ছে sp3। তাহলে সংকরণটা কত হলো না sp3। অর্থাৎ যদি সংকরণ সংখ্যা 2 হয়, H যদি 2 বেড়ায় তখন হবে sp। H যদি 3 হয় sp2। H যদি 4 হয় তখন হবে sp3। অর্থাৎ একটা s দিয়ে বাকিটা p। 3 হলে sp2, 4 হলে sp3। তাহলে এই যে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের সংকরণ অবস্থা আমরা পেয়ে গেলাম sp3। সেরকম আমি যদি কার্বন ডাইঅক্সাইডের বের করি বা BF3 বের করি,
এই যে BF3, এই BF3 যৌগের যদি আমি সংকরণ অবস্থা বের করি, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বোরন, তাহলে বোরনের এই ক্ষেত্রে এইচ যদি আমি বের করি, তাহলে এইচ ইকুয়াল টু হবে দেখো হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজন কক্ষের ইলেকট্রন সংখ্যা। বোরনের কত না, বোরনের আমরা জানি বোরনের হচ্ছে 3, বেরিলিয়াম বোরন মানে বোরনের হচ্ছে 3, বাইরে কত 5 হচ্ছে 2 3 প্লাস একযোজী পরমাণু সংখ্যা কটা আছে না, দেখো ফ্লোরিনের যোজ্যতা হচ্ছে 1 করে 3টা আছে। এবারে দেখো কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন কিছু আছে, কিছু নেই। ক্যাটায়ন অ্যানায়ন বলতে কিছু নেই, এই যে অনেকক্ষণ একটা ইয়ে থাকছে না, কালি হয়ে যাচ্ছে। ক্যাটায়ন অ্যানায়ন বলতে কিছু নেই, -0 +0 সমান হচ্ছে হাফ ইন্টু 6 সমান হচ্ছে 3। অর্থাৎ BF এর কেন্দ্রীয় পরমাণু BF3 কেন্দ্রীয় পরমাণু বোরনের হাইব্রিডাইজেশন হচ্ছে বা সংকরায়ন অবস্থাটা হচ্ছে sp2 সংকরায়ন অবস্থা হচ্ছে। এই সংকরায়ন অবস্থা যদি আমরা জানতে পারি, তাহলে আমি কিন্তু এই সমযোজী যৌগগুলোর আমি গঠন কীরকম আমরা বলতে পারি। sp হলে রৈখিক, sp2 হলে ত্রিকোণীয় বা ত্রিকোণাকার বা ত্রিভুজাকার, sp3 হলে চতুস্তরকীয়, sp3 হলে চতুস্তরকীয় গঠন হবে। তাহলে এবারে দেখো, তাহলে কি বললাম, sp যদি sp বেরোয় রৈখিক, যদি সংকরায়ন সংখ্যা 2 হয় hp, 3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে আসবে sp3d, 5 হলে আসবে sp3d। তাহলে একটা যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থা যদি আমরা বের করতে পারি, সংকরায়ন সংখ্যা যদি বের করতে পারি, তাহলে আমরা তার গঠন বলতে পারবো। অর্থাৎ sp হলে রৈখিক, sp2 হলে ত্রিকোণীয়, sp3 হলে চতুস্তরকীয়, sp3d হলে ত্রিকোণীয় দ্বিপিরামিড, ত্রিকোণীয় দ্বিপিরামিড। তাহলে আমি কার্বন ডাইঅক্সাইডের করে দেখি কার্বন ডাইঅক্সাইডের গঠনটা কিরকম হয়। তাহলে আমরা এটার পেয়েছিলাম sp3, এটা হচ্ছে sp3 গঠন সংকরায়ন অবস্থায় sp3, এর হয়ে গেল আমরা পেলাম sp2। এবারে কার্বন ডাইঅক্সাইডের করব। কার্বন ডাইঅক্সাইডে H সমান, কার্বন ডাইঅক্সাইডের H সমান হাফ, কার্বন ডাইঅক্সাইডের কার্বনের H মানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে Ac, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু যোজন কক্ষের ইলেকট্রন সংখ্যা। কার্বনের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত না 4, প্লাস দেখো একযোজী পরমাণু সংখ্যা নেই, কার্বনের সঙ্গে একযোজী পরমাণু সংখ্যা কিছু নেই। তাহলে কার্বনের সঙ্গে একযোজী পরমাণুর সংখ্যা না থাকার ফলে তাহলে এখানে হচ্ছে 0, মাইনাস ক্যাটায়নের আধান নেই 0, প্লাস অ্যানায়নের আধান প্লাস নেই 0। তাহলে কি হলো, সমান হচ্ছে হাফ ইন্টু 4 সমান হচ্ছে 2, অর্থাৎ sp, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের কার্বনের হচ্ছে sp, অর্থাৎ CO2-র গঠন রৈখিক। তাহলে আমরা যদি বলি অ্যামোনিয়ার গঠন হচ্ছে চতুস্তরকীয় গঠন যদি আমি আঁকি এইরকম হবে, নাইট্রোজেন H এগুলো হচ্ছে লোন পেয়ার। BF3-র গঠন হচ্ছে ত্রিভুজাকৃতি এইরকম। CO2-র গঠন আমরা পেলাম রৈখিক, কারণ কার্বন পরমাণু হচ্ছে sp সংকরায়ন, এই রৈখিক গঠন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে সমযোজী যৌগের মধ্যে তার কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন সংখ্যাটা বের করব, তার সংকরায়ন অবস্থা বের করব, সেখান থেকে আমরা তাদের গঠন সম্পর্কে আমরা ধারণা করতে পারি।